আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। এই ট্যাগ কোয়েশ্চেনের ভিডিওটিতে ট্যাগ কোয়েশ্চেনের যত নিয়ম আছে সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে যারা কিছুই পারো না ট্যাগ কোয়েশ্চেনের তারাও এই ট্যাগ কোয়েশ্চেনের ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যেতে পারবে এবং যারা কিছু হলেও পারো তারাও একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবে যে কিভাবে আসলে কিভাবে দিতে হবে এই সম্পর্কে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে দেখো, আমরা এখানে যারা কিছুই পারো না তাদের জন্য এটা দেখাচ্ছি যে যদি সাবজেক্ট থাকে এরকম কোনো নাম, তাহলে ওই সাবজেক্টের আমরা প্রোনাউন ফর্মটা কী লিখব। যদি কোনো পুরুষের নাম থাকে যেমন সাকিব, তাহলে আমরা দিব হলো হি। এরপর যদি কোনো মহিলার নাম থাকে তাহলে আমরা দিব হলো শি। এরপর দেখো দ্য বয় একটা পুরুষ, এই জন্য আমরা দিব হি। এরপর দ্য বয়েস, এখানে দেখো একের অধিক পুরুষ বোঝাচ্ছে, এই কারণে আমরা দেব দে মানে তারা। এরপর দেখো দ্য গার্ল একজন মেয়ে, তাই দেব আমরা শি। এরপর বলছে দ্য গার্লস, এখানে সকল মেয়েদেরকে বলছে মেয়েরা, তাই দেব আমরা দে। এরপর দেখো দ্য বার্ড, এই জন্য আমরা দেব ইট, কারণ এটা একটা প্রাণী, এই কারণে ইট দেব। এখন এইখানে দেখো আবার বলছে দ্য বার্ডস, মানে সকল প্রাণীদেরকে বোঝাচ্ছে, তাই আমরা দেব দে। এরপর দ্য বেবি বা চাইল্ড মানে হলো শিশু, এই ক্ষেত্রে শিশুটা কি ছেলে না মেয়ে তা তো বোঝা যায় না, তাই বেবি বা চাইল্ড হলে আমরা দিব ইট। এরপর বাংলা একটা বিষয়, এই কারণে দিব ইট। এরপর বিউটি, এটা একটা অবস্তুবাচক বিশেষ্য, তাই আমরা ইট দিব। এরপর দিব ফায়ারের জন্য ইট। তারপর দেয়ারের জন্য দেয়ার। তারপর আছে দ্য পদ্মা একটা নদীর নাম, এর জন্য আমরা দিব ইট। এরপর দ্য রিচ, এখানে দ্য রিচ বলতে ধনীদের সবাইকে বোঝাচ্ছে, ধনীরা, এই জন্য আমরা দিব দে। এরপর দ্য ইনজিউর্ড আহতরা, এখানে যতজন আহত আছে একের অধিক সবাইকে বোঝানো হচ্ছে, তাই দিব আমরা দে। খেয়াল রাখবা যদি এই অ্যাডজেক্টিভগুলোর আগে দা পাই তাহলে সেখানে আমরা ওই জাতীয় সব কিছুকে ধরে নিব, তখন আমরা দিব প্রোনাউন দে। এরপর দেখো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে সে জাতীয় সবাইকে বুঝায় বিদায় প্লুরাল, এটার নিয়মটা আর কি এখানে লিখে দেওয়া হয়েছে। এরপর দেখো অনেস্টি, এটা হলো সততা, অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, এই কারণে এটা দিব আমরা ইট। তারপর প্রোভার্ব বা প্রবচন বোঝাতে ইট। এরপর দ্য শিপ, ট্রেন, প্লেন, এগুলোকে নারী অর্থে ধরা হয়, শিপ, ট্রেন, প্লেন এগুলোর জন্য আমরা শি দিতে পারি, তবে আমরা ইটও দিতে পারি যেহেতু এগুলো বস্তুবাচক, কোনো প্রাণী না। প্রাণী হলে শুধু শি দিব, প্রাণী ছাড়া যা কিছু আছে সব কিছুর জন্য একটা বুঝালে ইট দিব আর একের অধিক বুঝালে আমরা দিব দে। এরপর মাদার অথবা ফাদার মানে মাতা পিতা বুঝালে মাদারের জন্য আমরা দিব শি এবং ফাদারের জন্য আমরা দিব হলো হি। এরপর দ্য মাদার, এখানে দ্য মাদার বলতে বোঝানো হয় মাতৃত্ব এবং দ্য ফাদার বলতে পিতৃত্ব, এই ক্ষেত্রে আমরা ইট দিব, এখানে কিন্তু শি বা হি দিব না কারণ আগে দা আছে। এরপর দ্য বিস্ট, এখানে পশুত্ব অর্থে, পশুত্বের জন্য যেহেতু বোঝানো হয়েছে তাই আমরা এখানে দিব ইট। এরপর লং ফর্ম থেকে শর্ট ফর্মে অক্সিলিয়ারি ভার্বগুলোর ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে যা হয় সেগুলো দেখব। এখানে দেখো এম নটের জন্য সবসময় আরএন্ট হয়। এরপর ইজ নটের জন্য হয় ইজেন্ট, আর নটের জন্য হয় আরেন্ট। খেয়াল করো এই যে ইজ, আর, ওয়াজ এগুলোর সাথে শুধুমাত্র এম নট ছাড়া ইজের পর দেখো এন, তারপর ওয়ের জন্য অ্যাপোস্ট্রফি টি হয়েছে। আবার আর নটের ক্ষেত্রেও আর প্লাস এন অ্যাপোস্ট্রফি টি হয়েছে, মানে সব কিছুর ক্ষেত্রে ওয়ের বদলে একটা অ্যাপোস্ট্রফি, তারপর বাকিটুকু লিখে দিলেই এটা হয়ে যায়। এরপর দেখো ওয়াজ নটের ক্ষেত্রে ওয়াজেন্ট, এরপর ওয়ার নটের ক্ষেত্রে ওয়ারেন্ট, এরপর হ্যাভ নটের ক্ষেত্রে হ্যাভেন্ট, এরপর হ্যাজ নটের ক্ষেত্রে হলো হ্যাজেন্ট, শুড নটের জন্য শুডেন্ট। সবগুলো একই থাকে, শুধু নটের ওটা বাদ দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিলেই সেটা শর্ট ফর্ম হয়ে যায়। এরপর উড নট উডেন্ট, তারপর কুড নট কুডেন্ট, মাস্ট নট মাসেন্ট, মাইট নট মাইটেন্ট, আউট নট আউটেন্ট। এরপর আরও আছে ডেয়ার নট ডেয়ারেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, শ্যাল নট শান্ট। তারপর উইল নট উন্ট, এইখানে একটু প্রবলেম আছে, সেটা হলো এই শ্যাল উইল এগুলোর ক্ষেত্রে যখন আসবে তখন এই যে দেখো এটার মধ্যে একটু ব্যতিক্রম, দুইটা এল উইঠা যাবে, এরপর অ্যান অ্যাপোস্ট্রফি টি। এরপর উইল নটের ক্ষেত্রেও এই যে আই ডাবল এল উইঠা যাবে, শুধু এই যে এখান থেকে উ দিয়ে তারপর অ্যান অ্যাপোস্ট্রফি টি, এইটা একটু ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো খেয়াল রাখবে। এরপর দেখো ক্যান নটের ক্ষেত্রে শুধু একটা এনের পরে অ্যাপোস্ট্রফি টি, কান্ট। এরপর নিড নটের ক্ষেত্রে নিডেন্ট, মে নটের ক্ষেত্রে মেইন্ট, ডু নটের ক্ষেত্রে ডোন্ট, এরকমভাবে একই রকমভাবে দিয়ে দিবে। ডাজ নটের ক্ষেত্রে ডাজেন্ট এবং ডিড নটের ক্ষেত্রে ডিডেন্ট।
এরপর দেখো পারসন বা সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্ব সংক্ষিপ্ত রূপে যেভাবে থাকতে পারে, অর্থাৎ বাক্যের মধ্যে খেয়াল করবা এরকম আই এম না থেকে আই অ্যাপোস্ট্রফি এম থাকবে, তখন আমরা ধরে নিব এটা আই এম আছে। এরপর উই আর এরকমভাবে না থেকে থাকবে উই আর এরকমভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে দেয়া থাকবে, তখন আমরা বুঝে নিব যে এটা উই আর লেখা আছে। এরপর ইউ আর থাকবে ইউ আর এরকমভাবে। এরপর হি ইজ অথবা হি হ্যাজ এই দুইটাই এরকম হি অ্যাপোস্ট্রফি এস থাকবে। এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে হি ইজ আছে নাকি হি হ্যাজ আছে? যখন আমরা দেখব যে এই হিজ এরকম অ্যাপোস্ট্রফি এসের পরে ভার্বের V3 আছে, তখন আমরা বুঝে নিব যে হি হ্যাজ এটা ওইখানে লেখা আছে, হি এর সাথে হ্যাজ আছে। আর যদি দেখি যে ভার্ব 1 আছে অথবা অন্য কোনো কিছু বলা হয়েছে, যেরকম হি ইজ আ গুড বয়, তো এখানে আ গুড বয় একটা অন্য কিছু বলা হয়েছে, কোনো ভার্ব নাই এখানে, তাই আমরা এখানে ধরে নিব ইজ। অথবা যদি ভার্ব 1 থাকে বা ভার্বের সাথে আইএনজি থাকে, যেরকম হি ইজ গোয়িং টু স্কুল, তখন আমরা ধরে নিব এখানে ইজ আছে হি এর সাথে। এটা আমরা পরে আরও প্র্যাকটিস করব, এখানে আমাদের অনেকগুলো প্র্যাকটিসও আছে ভিডিওর শেষের দিকে, ওই সময় আমরা আরও বিস্তারিত দেখব। এরপর দেখো শি ইজ বা শি হ্যাজের ক্ষেত্রেও একই রকম শি ইজ এরকম থাকতে পারে, এবং কিভাবে বুঝবো এই একই নিয়মে V3 থাকলে এটার পরে তা বুঝবো আমরা হ্যাজ আছে, আর যদি V1 বা অন্য কিছু থাকে তাহলে ইজ আছে। এরপর দেখো ইট ইজ বা ইট হ্যাজের ক্ষেত্রেও একই নিয়ম ইটস। এরপর দেখো দেই আর, এখানে থাকবে দে আর, এখানে এটা উইটা অ্যাপোস্ট্রফি আরই থাকবে, তখন আমরা বুঝবো যে দে আর আছে। তারপর আই হ্যাড বা উড, এই ক্ষেত্রে শুধু আই অ্যাপোস্ট্রফি ডি থাকবে, তখন আমরা বুঝে নিব যে এখানে আই হ্যাড অথবা আই উড আছে। তো কিভাবে বুঝবো কোনটা আছে? যদি এটার পরে V3 থাকে তাহলে বুঝবো হ্যাড আছে, আর যদি এখানে V1 থাকে এটার পরে তাহলে বুঝবো উড আছে। এই উই হ্যাড উই উড এগুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম, এইটাই ইউ হ্যাড উড, হি হ্যাড উড, শি হ্যাড উড, ইট হ্যাড উড, এই সব কিছুর ক্ষেত্রে এই একই নিয়ম। এরপর দেখো দে হ্যাড উড, এটাও একই নিয়ম। এর পরেরটা দেখো দে আর ইজ, এখানে এরকম দে আর তারপর অ্যাপোস্ট্রফি এস থাকবে, এটা আমরা বুঝবো যে দে আর ইজ লেখা আছে। এরপর দে আর এক্ষেত্রে এরকমভাবে থাকবে। এরপর দে আর উইল এরকমভাবে থাকবে। এরপর দেখো আই হ্যাভ, এটা থাকবে এরকম, উই হ্যাভ এরকম, ইউ হ্যাভ থাকবে এরকম, দে হ্যাভ থাকবে এরকম। এরপর দেখো আই উইল যদি থাকে এটা থাকবে এরকমভাবে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল, তখন আমরা বুঝবো যে এখানে আই উইল আছে। এরপর দেখো উই উইলের মধ্যে উই অ্যাপোস্ট্রফি ডাবল এল থাকবে, ইউ উইল এরকমভাবে থাকবে, তারপর হি উইল এরকমভাবে, শি উইল এরকমভাবে একই রকমভাবে থাকবে, ইট উইল থাকবে এরকমভাবে, এবং দে উইল থাকবে এরকমভাবে, তখন আমরা বুঝবো যে এখানে দে উইল আছে। তো এখন আমাদের যেই বেসিকটা ছিল এই ট্যাগ কোয়েশ্চেনের জন্য, সেই সব কিছু আমাদের জানা শেষ। তোমরা আরও একবার ভিডিওটা দেখতে পারো, যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হলো রুলস অফ মেকিং ট্যাগস। এখানে কয়েকটা আমরা রুলস দেখব, এবং এই রুলসের বাইরে আর কোনো রুলস একটাও নেই, শুধুমাত্র এই রুলসগুলো দেখলেই তোমরা সম্পূর্ণটা পেরে যাবে। প্রথম যে রুলটা আছে এখানে সেটা হলো নেগেটিভ স্টেটমেন্টস এর শেষে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন ট্যাগ হয়, অর্থাৎ যদি ওই বাক্যটা থাকে না বোধক নেগেটিভ ফর্মে, তাহলে ওইটার ট্যাগটা হবে হ্যাঁ বোধক। যেমন এখানে বলছে ইউ ডিডেন্ট সি হিম, এখানে এই যে ডিডেন্ট নট যুক্ত আছে, তাই আমরা নাটা উঠিয়ে দেব, এই নটটা উঠিয়ে দেব, তাহলে হবে ডিড, এই যে ডিড দিলাম, এবং ইউ এর প্রোনাউন ইউই, তাই ইউ দিলাম, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে নাম্বার কাটা দেওয়া হবে, কারণ এটা প্রশ্ন করা বোঝায়। এই দিলাম আমরা ডিড ইউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো রাজু ক্যান্ট ড্রাইভ, এখানে নট যুক্ত, তাই আমরা নটটা উঠায় শুধু ক্যান। রাজুর জন্য আমরা দেখছি কোনো নাম থাকলে পুরুষবাচক দিতে হয় হি, তাই আমরা দেব ক্যান হি, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর হি ইজন্ট আ গুড বয়, এখানে শুধু ইজ হি দিব এইটা। পরে দেখো আই হ্যাভেন্ট ডান দিস, এখানে নটটা উঠায় শুধু হ্যাভ, তারপর আই এর প্রোনাউন আই দেব আমরা হ্যাভ আই। এরপর দেখো যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস হয়, মানে ওই বক্তব্যটা যদি হ্যাঁ বোধক হয়, এর শেষে আমরা নেগেটিভ কোয়েশ্চেন ট্যাগ করব। যেমন প্রথমটা হলো এখানে বলছে রতন ওয়াজ প্লেয়িং ফুটবল, রতন ফুটবল খেলছিল, এইখানে ভার্ব হলো ওয়াজ, এখানে রতন হলো সাবজেক্টটা। এখন এখানে তো নট যুক্ত না, এটা হ্যাঁ বোধক, যে রতন
ফুটবল খেলছিল। যেহেতু এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাই আমরা এটাকে না বোধক করব, মানে এটার সাথে নট যুক্ত করব। তাহলে দিব ওয়াজেন্ট হি, যেহেতু রতন পুরুষ, এই যে ওয়াজেন্ট হি। তারপর হি লিভস ইন লন্ডন, এখানে দেখো লিভস যে বলছে, এখানে কিন্তু ওয়াজ ওয়ার এই ভার্বগুলো নাই, আছে হলো এখানে মেইন ভার্ব লিভস, বাস করে। যেহেতু এস বাই এস যুক্ত, রুলটা খেয়াল রাখবে, যদি এস বাই এস যুক্ত হয় ওইটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, আমাদের বুঝতে হবে। তখন আমরা দিব ডাজেন্ট, এই যে ডাজেন্ট, এরপর হি এর জন্য দিব হি, ডাজেন্ট হি, এটাই হবে আমাদের টেক কোয়েশ্চেন। এরপর দে গো টু কক্সেস বাজার, এখানে গো মেইন ভার্ব, যেহেতু এখানে এস বাই এস নাই তাই আমরা গো এর জন্য দিব হলো ডোন্ট। দেখো এস বাই এস যদি থাকে তাহলে দিব ডাজেন্ট, আর যদি না থাকে এস বাই এস তাহলে মেইন ভার্বের জন্য দিব ডোন্ট, যদি এটা বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে। এরপর দে এর জন্য দিব এই যে দে, তাহলে হলো ডোন্ট দে। এরপর উই মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, এখানে মাস্ট হলো ভার্ব, তাহলে মাস্টের জন্য মাস্টেন্ট বা মাসেন্ট, এরপর উই এর জন্য উই, এরপর প্রশ্নবোধক চিহ্ন। এরপর 3 নম্বর রুলটা হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যুক্ত অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের কোয়েশ্চেন ট্যাগ উক্ত অক্সিলিয়ারি ভার্ব দিয়েই করা হয়। যেমন এখানে অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা কিন্তু আগেই দেখে আসছি যে এগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, ডেয়ার, নিড, এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা উপরে দেখে আসছি। তো এইগুলো যদি থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট এই ভার্ব দিয়েই আমরা ট্যাগ কোয়েশ্চেন করে ফেলবো। যেমন রুমা ইজ সিঙ্গিং, এখানে ইজ হলো ভার্ব, তাইলে ইজেন্ট, রুমা যেহেতু নারী তাই দিব আমরা শি, তাহলে উত্তরটা হবে ইজেন্ট শি। তারপর দে আর প্লেয়িং, এখানে আমরা দেব আর এন্ড দে, এই হলো অ্যান্সার। জিনিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে দেবো আমরা হ্যাজ শি, কারণ জিনিয়া একটা মেয়ের নাম, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিতেই হবে। তারপর হি উইল কাম, এখানে আমরা দিব উইলের জন্য দিব উন্ট, আমরা একটু আগেই দেখে আসছি উন্ট দিতে হয় উইলের জন্য, তাহলে উন্ট হি। এরপর অক্সিলিয়ারি ভার্ব তো আমরা দেখলাম। 4 নম্বর রুলটা হলো অক্সিলিয়ারি ভার্ব নেই এমন কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি থাকে এবং সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সাবজেক্টটাও যদি ওইখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাইলে গিয়ে টেক কোয়েশ্চেন্টের সাথে ডাজেন্ট বসে, একটু আগে যেটা আমরা দেখলাম। দেখো এখানে সহজে বুঝি, বলছে রাজু ওয়াক্স স্লোলি, এই যে কথাটা রাজু স্লোলি হাঁটে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, যারা টেন্স সম্পর্কে জানো। এখানে ভার্বটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে এবং রাজু হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিভাবে? কারণ আমি তুমি ছাড়া যত মানুষ আছে সবাই হলো থার্ড পারসন, তাদের মধ্যে যদি একজনকে বোঝায় তাহলে হলো সিঙ্গুলার, আর অনেক, একের অধিক বুঝাইলে প্লুরাল মানে অনেক। তো এইখানে রাজু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা ডাজেন্ট বসাবো, এইটা হলো নিয়ম। তো এখানে বলছে দেখো রাজু ওয়াক্স, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না, এটা হলো মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব ছাড়া অন্য যেই কোনো ভার্বই আসুক সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তাহলে আমরা ডাজেন্ট বসাবো। এখানে আমরা দিলাম ডাজেন্ট ওয়াক্সের কারণে, এবং রাজুর জন্য দিলাম হি। আরেকটা সহজ নিয়ম বলছিলাম যে ভার্বের শেষে যদি এস অথবা ইএস তুমি দেখতে পাও তাহলে বুঝে নিব এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো দিলাম আমরা ডাজেন্ট হি, এটার অ্যান্সার হয়ে গেল এইটা। এরপর ম্যারাডোনা প্লেস ওয়েল, এই জন্য দিব আমরা ডাজেন্ট হি। এরপর দেখো দ্য সান গিভস আস লাইট, এখানে গিভসের ইয়েস যুক্ত, দেখো প্রতিটার মধ্যে ইয়েস বাই ইয়েস, তাইলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরে নিব এটা, তাহলে এটা হলো ডাজেন্ট। দ্য সান যেহেতু একটা বস্তুবাচক জিনিস মানে প্রাণী না, তাই দিব ইট, এই হলো ডাজেন্ট ইট। এরপর রোকেয়া গোজ টু কলেজ, গোজের জন্য ডাজেন্ট, রোকেয়ার জন্য শি। এরপর দেখো রুল 5 হলো অক্সিলিয়ারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তবে কোয়েশ্চেন ট্যাগে ডোন্ট বসে। অর্থাৎ এইখানে যদি আমি বা তুমি এই জাতীয় কিছু থাকে তখন আমরা দিব ডোন্ট। আমি তুমি থাকতে পারে, দেও থাকতে পারে মানে তারাও থাকতে পারে, যাই থাকে না কেন যদি প্রেজেন্ট টেন্সে হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার না হয় এবং অক্সিলিয়ারি ভার্ব না থাকে, অক্সিলিয়ারি মানে একটু আগেই দেখলাম এই যেগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো যদি না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে আমরা দিব ডোন্ট। প্রথমটা দেখো বলছে আই লাভ হিম, এখানে লাভ হলো ভালোবাসা বা ভার্বটা মূল ভার্বটা, সেটার জন্য আমরা দিব হলো ডোন্ট, আই এর জন্য দিব আই, এই হলো
এটার ট্যাগ কোয়েশ্চেন। এরপর দে প্লে ফুটবল, এখানে প্লে এর জন্য দিব ডোন্ট এবং দে এর জন্য প্রোনাউন দে, তাইলে হবে ডোন্ট দে। এরপর রিনা অ্যান্ড সালমা অলওয়েজ কোয়ারেল, এখানে রিমা অ্যান্ড সালমা দুইজন বুঝাইছে একের অধিক, তাই এটার জন্য হবে দে। আর কোয়ারেল হলো এখানে মূল ভার্বটা, তাই হবে ডোন্ট, এই হলো ডোন্ট দে। এরপর উই সিং লাউডলি, এখানে সিং এর জন্য ডোন্ট, উইর জন্য উই, এই হলো ডোন্ট উই। এরপর 6 নম্বর, অক্সিলিয়ারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হলে সাবজেক্ট ম্যাটারের সকল পার্সনের ক্ষেত্রে কোয়েশ্চেনটাকে ডিডেন্ট বসে। অর্থাৎ যদি এটা পাস্ট টেন্সে মানে অতীতে থাকে তখন সব কিছুর সাথে, সকল সাবজেক্টের সাথেই থার্ড পার্সন সিঙ্গুলার হোক প্লুরাল হোক সব কিছুর ক্ষেত্রেই ডিডেন্ট বসবে, ডিডেন্ট বসবে। তো দেখো প্রথমটা, আই ওয়েন্ট টু ব্যাংকক, আমি ব্যাংকক গিয়েছিলাম, এখানে গোয়ের V2 হলো ওয়েন্ট, এই জন্য আমরা দিব ডিডেন্ট, আই এর জন্য দিব আই, এই হলো ডিডেন্ট আই। এরপর দে প্লেইড ক্রিকেট, এখানে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যদি ইডি যুক্ত থাকে ভার্বটা তাইলেই বুঝে নিবা যে এটা পাস্ট টেন্সে আছে। তো দে প্লেইড ক্রিকেট, প্লেইড এর জন্য ডিডেন্ট, দে এর জন্য দে, তাহলে হলো ডিডেন্ট দে। এরপর হি বট আকার, এখানে বট এর জন্য ডিডেন্ট, হি এর জন্য হি। এরপর উই এনজয়েড দ্য মুভি, এখানে এনজয়েড এর জন্য ডিডেন্ট, উই এর জন্য উই। এরপর দেখো রুল 7, স্টেটমেন্টটির সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান হয় তবে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে দেই ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো এভরিওয়ান বলতে কি বোঝানো হয়েছে, সবাইকে, সবাই যেহেতু তাহলে তারা হবে এটার প্রোনাউন, এই যে এভরিওয়ানের জন্য আমরা এখানে দিয়ে দিব। তারপর সামবডি মানে কেউ কেউ, এভরিবডি মানে সবাই, সামওয়ান মানে হলো কেউ কেউ, এরকমই অর্থ করে। তো এই ক্ষেত্রে যেহেতু একের অধিক বোঝায় তাই আমরা দিয়ে দিব। তো এখানে দেখো পাস্ট টেন্সে আছে এটা, এভরিবডি থ্যাঙ্কড ইউ, ইডি যুক্ত, তাহলে আমরা বুঝলাম এটা পাস্টে আছে, তাই দিব আমরা ডিডেন্ট। এরপর এভরিওয়ানের জন্য দিব আমরা দে, তাহলে এটার অ্যান্সারটা হলো ডিডেন্ট দে। এরপর সামবডি হ্যাজ ডান ইট, এখানে হ্যাজের জন্য হ্যাজেন্ট হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সামবডি মানে হলো একের অধিক বুঝাইব, তো একের অধিক যেহেতু বুঝাচ্ছে তাই এখানে দে দিতে হবে। আর দের সাথে কখনো হ্যাজ বসে না, হ্যাভ বসে। এই হ্যাজ হলো থার্ড পার্সন সিঙ্গুলার একজনের সাথে বসে, তাই আমরা এটাকে পরিবর্তন করে দিব হ্যাভেন্ট দে, এটা হবে অ্যান্সার। এরপর এভরিবডি লাভস মি, এখানে দেখো অ্যাজ বাই ইয়েস আছে শেষে, তার মানে এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, তাইলে এখানে ডাজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এভরিবডির সাথে যেহেতু দে হয় প্রোনাউনটা, তাই দের সাথে আবার ডাজেন্ট বসে না, ডোন্ট বসে, তাই আমরা ওই নিয়মে ডোন্ট আনবো, ডোন্ট দে, এটাই হবে এটার ট্যাগ কোয়েশ্চেন। এরপর দেখো সামওয়ান ওয়েন্ট দেয়ার, এখানে ওয়েন্ট হলো V2-তে আছে, তাই আমরা ডিডেন্ট দিব এবং সামওয়ানের জন্য দে দেব, এটা হবে এটার ট্যাগ। এরপর রুল 8-এ আছে ইম্পেরাটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয় তখন কোয়েশ্চেন ট্যাগে উইল ইউ বা উন্ট ইউ ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো বলছে ডু দ্য সাম, খেয়াল রাখো ইম্পেরাটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট এটার মানে হলো কাউকে যদি কোনো কিছু করতে বলা হয় সেক্ষেত্রে এটাকে ধরা হয় ইম্পেরাটিভ স্টেটমেন্ট। এখানে ডু দ্য সাম বলতে বোঝানো হয়েছে অঙ্কটি করো, কাউকে অনুরোধ করা হয় নাই, জাস্ট করতে বলা হয়েছে, এই কারণে এটার জন্য আমরা দিব হলো উইল ইউ। এটা সব সময় ইম্পেরাটিভ সেন্টেন্স এরকম প্রথমে তুমি দেখতেই পাইবা যে ভার্ব দিয়ে শুরু হবে, ইম্পেরাটিভ সেন্টেন্স চেনার নিয়মই এইটা, কোনো সাবজেক্ট থাকবে না। এর আগেরগুলো দেখো সবগুলোতে সাবজেক্ট আছে, কে কাজটা করছে, এখানে কে কাজটা করবে বা করতেছে এরকম কিচ্ছু থাকবে না, শুধু কাউকে কোনো কিছু করতে বলা হবে। তো ডু দিয়ে শুরু হয়েছে ভার্ব, তাই আমরা সরাসরি উইল ইউ দেবো, তুমি চাইলে ওন্ট ইউ দিতে পারো একই রকমভাবে। এরপর অর দিয়ে দিলাম, দেখো এটা ডু দ্য সাম ওন্ট ইউ একই রকমভাবে, মানে তুমি উইল ইউ দিতে পারো ওন্ট ইউ দিতে পারো, তোমার যেটা ইচ্ছা, দুইটাই সঠিক। এরপর দেখো গো অ্যাট ওয়ান্স, এটার জন্য দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই আমরা দিব উইল ইউ, আর কোনো কথা নাই। আবার তুমি চাইলে ওন্ট ইউ দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে 9 নাম্বারটা দেখো ইম্পেরাটিভ স্টেটমেন্টটি যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং তা দ্বারা অনুরোধ বুঝালে কোয়েশ্চেনটাকে ক্যান ইউ বা উড ইউ অথবা কুড ইউ বুঝায়, কুড ইউ ব্যবহার করতে হয়। তো এইখানে দেখো প্রথমটা ওয়েট হিয়ার এ মোমেন্ট, এখানে একটা অনুরোধ করা বোঝানো হচ্ছে যে এখানে একটু দাঁড়াও, এক মুহূর্ত দাঁড়াও, তাইলে এখানে আমরা দিব
ক্যান ইউ অথবা দিতে পারি কুড ইউ অথবা উড ইউ, এই তিনটা থেকে যেই কোনো একটা দিতে পারো, যেই কোনো একটা। কিন্তু এখানে প্লিজ যেটা বলছে, কিছু ক্ষেত্রে যেখানে প্লিজ বলবে ওই ক্ষেত্রে আমরা ক্যান ইউ দেব না, প্লিজ জায়গাগুলোতে আমরা উড ইউ দেব সবসময়, উড ইউ। এরপর দেখো এখানে এটা তো আমরা দেখলাম ক্যান ইউ, তারপর গিভ মি অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দাও, এখানেও আমরা ক্যান ইউ দিতে পারি বা কুড ইউ দিতে পারি, যেই কোনো একটা, ক্যান ইউ কুড ইউ থেকে যেই কোনো একটা দিতে পারো, শুধু প্লিজ যেটাতে বলবে সেটাতে আমরা উড ইউ দিব। এরপর ফাইন্ড মি এ জব, এই জন্য আমরা দিতে পারি ক্যান ইউ অথবা কুড ইউ। তারপর লেন্ড মি ইউর আমব্রেলা, এটার জন্য আমরা ক্যান ইউ বা কুড ইউ দিতে পারি। তারপর গিভ মি $200, এখানেও আমরা কুড ইউ বা ক্যান ইউ দিতে পারি। দেখো এই রুলটা তেমন একটা জটিল বা এটা বেশি বেশি আসে এরকম কিছু না, এটা তেমন আসে না, তবে জানার জন্য একটু পড়ে রাখো এটা। এরপর রুল নাম্বার 10 দেখো, ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি ডোন্ট দিয়ে শুরু হয় তবে কোয়েশ্চেনটাকে উইল ইউ ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো বলছে ডোন্ট মেক এনি নয়েজ, এটাও কিন্তু নট যুক্ত কিন্তু ভার্ব দিয়ে কিন্তু শুরু হয়েছে, এই জন্য আমরা সবসময় দিব উইল ইউ। এরপর দেখো ডোন্ট রান ইন দ্য সাম, একইভাবে আমরা এটার জন্য দিব উইল ইউ। এরপর দেখো 11 নম্বর রুলটা হলো ইম্পারেটিভ স্টেটমেন্টে যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় তাহলে কোয়েশ্চেনটাকে শ্যাল উই ব্যবহার করে। এই একটা নিয়ম দেখো, এটা সবসময় এই একই রকমভাবে লেটস বা লেটাস থাকলেই শ্যাল উই, তুমি যেইখানেই পাইবা লেটস বা লেটাস চোখ বন্ধ করে শ্যাল উই দিয়ে দিতে পারো সেখানে। প্রথমটা দেখো লেটস হ্যাভ আ পিকনিক, এখানে আমরা দিব শ্যাল উই। পরেরটা দেখো লেটস গো ফর আ ওয়াক, এই জন্য আমরা দিব শ্যাল উই। এরপর রুল 12-এর মধ্যে বলা হয়েছে যে সকল স্টেটমেন্টে নাইদার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, সেলডম ইত্যাদি রয়েছে সে সকল স্টেটমেন্টকে নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে গণ্য করা হয় এবং এর সাথে পজিটিভ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো খেয়াল রাখো নিয়মটা বলা হয়েছে যদি এই জাতীয় কথাগুলো থাকে, এই জাতীয় কথাগুলো নোবডি, নান, নো ওয়ান মানে নো যুক্ত কথাগুলি বা স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি, সেলডম এই চারটা কথা, এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাকে ধরা হয় নেগেটিভ, আর সেই জন্য ওইখানে নট যুক্ত হয় না। যেমন এখানে বলছে নো সল্ট ইজ অ্যালাউড, তো এখানে ইজেন্ট ইট হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে ইজ ইট, কারণ কি এখানে নো যুক্ত। আর পরেরটা হলো নাথিং ওয়াজ সেড, এই জন্য আমরা দিব ওয়াজ ইট, কারণ নাথিং এর জন্য ইট হবে। এরপর রিনা হার্ডলি এভার গোজ টু কলেজ, এখানে গোজের জন্য আমরা দিব ডাজ এবং রিনা যেহেতু নারীবাচক তাই দেব শি। এখানে যেহেতু হার্ডলি কথাটা আছে এটা নেগেটিভ কথা বোঝায়, এই কারণে আমরা এখানে নট যুক্ত করব না। আর পরেরটা দেখো বার্কিং ডগস সেলডম বাইট, এখানে ডু দিয়ে দিব আমরা। বার্কিং ডগস বলতে সকল কুকুরদেরকে বোঝানো হয়েছে যেগুলো ঘেউ ঘেউ করে, আর এখানে মূল ভার্বটা হলো বাইট, এই জন্য এখান থেকে বাইটের জন্য ডু দিব এবং বার্কিং ডগসের জন্য দিব দে। এরপর 13 নাম্বার যে রুলটা আছে সেখানে বলা হয়েছে স্টেটমেন্টটির সাবজেক্ট যদি এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার হয় তবে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হয়। এখানে দেখো এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার এগুলো কিন্তু কেউ না এই জাতীয় বোঝানো হচ্ছে, যেখানে একের অধিক মানুষ বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা সাবজেক্ট হিসেবে দেব দে। প্রথমটা হলো নো ওয়ান উড অবজেক্ট, এখানে দিব আমরা উড দে, কারণ এখানে নো যেহেতু আছে তখন আর উডের সাথে নট যুক্ত হবে না। এরপর দেখো নাইদার অফ দেম, তাদের কেউই না। কমপ্লেইন্ট, এখানে ইডি যুক্ত তাই এটা আছে অতীতে বা পাস্ট ফর্মে, তাই দিব আমরা ডিড, নাইদার অফ দেমের জন্য হবে দে। এরপর এনি ওয়ান ক্যান পার্টিসিপেট, এখানে ক্যানের জন্য দিব কান্ট, আর এনি ওয়ান মানে যে কেউ, অনেকে, একের অধিক, সবাই বোঝানো হয়েছে, তো এখানে দেবো আমরা কান্ট দে, এটা হবে, এটা ট্যাগ কোয়েশ্চেন। এরপর নোবডি উইল কাম, এখানে আমরা দেব উইল দে, কারণ কেউই আসবে না বুঝাইছে, এখানে যেহেতু নো যুক্ত আছে তাই আমরা নট যুক্ত করব না। এরপর 14 নাম্বার স্টেটমেন্টটা রুলটা হলো স্টেটমেন্টটি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় তবে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্টও দেয়ার হবে, অর্থাৎ যদি দেয়ার দিয়ে শুরু হয় এই কথাটা, দেয়ারের জন্য দেয়ারই দিব আমরা। দেখো এখানে বলছে দেয়ার ইজ এ কলেজ, এই জন্য আমরা দিব ইজেন্ট দেয়ার, এটাই হবে এটার অ্যান্সার। বাটটা দেয়ার ইজ নট এনাফ স্পেস, এই জন্য ইজ দেয়ার দিব, কারণ এখানে নট আছে তাই আর নট যুক্ত করব না। এরপর দেয়ার ওয়ার অ্যান্ড, এখানে নট আছে নট উঠাই দেবো, তাইলে দিব শুধু ওয়ার দেয়ার। এরপরটা হলো দেয়ার আর 6 বয়েজ, এখানে
আরেন্ট দেয়ার, এটা হবে এটার অ্যান্সার। এরপর রুল নাম্বার 15, স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাথিং হয় তবে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে নাথিং ওয়াজ সেড, এটার জন্য হবে ওয়াজ ইট। এরপর নাথিং ইজ ইম্পসিবল, এর জন্য আমরা দেব ইজ ইট, এই যে ইজ হলো ভার্ব এবং নাথিং এর জন্য হবে ইট। এরপর স্টেটমেন্টটি যদি বি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তবে কোয়েশ্চেন ট্যাগ করার সময় অক্সিলিয়ারি ভার্বটির নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। যেমন প্রথমটা হলো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে আমরা খেয়াল রাখবো কোনটা সাবজেক্ট এবং কোনটা ভার্ব। এখানে দ্য বার্ড হলো সাবজেক্ট, এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা সাইন, হাউ বিউটিফুল। তো এখানে আমরা সাবজেক্ট আর ভার্ব দেবো। দ্য বার্ড হলো সাবজেক্ট, তো একটা পাখি বোঝাইছে তাই আমরা ইট দেবো, এবং ইজ হলো ভার্ব, ইজের জন্য আমরা ইজেন্ট দেবো, তাহলে উত্তরটা হবে ইজেন্ট ইট। এরপর হোয়াট এ ফুল ইউ আর, এখানে ইউ হলো সাবজেক্ট আর হলো ভার্ব, তাই আমরা দেবো আরেন্ট এবং ইউর জন্য দেবো ইউ। এরপর দেখো স্টেটমেন্ট যদি মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তবে কোয়েশ্চেন ট্যাগ করার সময় টেন্স ও সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহৃত হয়। যেমন প্রথমটা হলো হাউ স্লোলি শি ওয়াক্স, এখানে শি হলো সাবজেক্ট, ভার্ব হলো ওয়াক্স, এই জন্য আমরা দিব ডাজেন্ট শি, এটা হলো অ্যান্সার। এরপর এটা হাউ ফানি হি টকড, এখানে আমরা দিব ডিডেন্ট, এই যে ইডি যুক্ত যেহেতু তাই এটা পাস্ট ফর্ম আছে তাই দিব আমরা ডিডেন্ট এবং হি এর জন্য হি। এরপর এটা দেখো হাউ স্কিলফুলি দে প্লে, এখানে দিব ডোন্ট দে, কারণ প্লে হলো একটা ভার্ব, এটা হলো প্রেজেন্ট ফর্মে আছে বা বর্তমানকালে আছে। এরপর হাউ নাইসলি উই এনজয়েড ইট, এখানে আমরা এনজয়েডের জন্য দিব ডিডেন্ট, উইর জন্য আমরা উই দিব। এরপর 18 নাম্বারটা হলো কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন দ্য সান, সামার, উইন্টার, ডেথ ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলো পুংলিঙ্গ নির্দেশ করে এবং কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হি হয়। এখানে দেখো যদি দ্য সান মানে সূর্য, তারপর গ্রীষ্মকাল, উইন্টার মানে হলো শীতকাল, ডেথ মানে মৃত্যু, এগুলো যদি তুমি দেখো কোনো জায়গায় তাহলে ওইগুলোর জন্য আমরা হি দিব। প্রথমটা দেখো এখানে বলছে যে দ্য সান শেডস হিজ বিমস, এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে হিজ ব্যবহৃত হয়েছে দ্য সানের পর। তো হিজ যেহেতু বলছে এখানে তারা বইলেই দিছে এটা পুরুষবাচক, তাই আমরা এটাকে হি হিসেবে ধরবো, এবং শেড হলো এখানে ভার্ব, তাই শেডের জন্য দিব ডাজেন্ট তারপর হি, এটা হবে এটার অ্যান্সার। এরপর অপ্রাণীবাচক নাউনগুলো যদি অপ্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তবে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। দেখো এইখানে যখন দ্য সান ব্যবহার করছে তখন আর এরকম হিজ নাই, এরকম কোনো কথা বলে নাই, তাই আমরা দিব ইজেন্ট ইট, এটার মধ্যে আমরা ইট ব্যবহার করব, এটাই হবে এটার অ্যান্সার। এরপর দ্য মুন শাইনস এট নাইট, এই জন্য আমরা দিব ডাজেন্ট ইট, শাইন ইএস যুক্ত যেহেতু তাই আমরা ডাজেন্ট দিব এবং ইট দিব দ্য মুনের জন্য, এটা হবে এটার অ্যান্সার। এরপর 19 কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন দ্য মুন, দ্য আর্থ, স্প্রিং, অটাম, নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, পিস, হোপ, চ্যারিটি, রিভার, তারপর দ্য পদ্মা, দ্য মেঘনা, এগুলা যখন প্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তখন আমরা সেগুলোকে স্ত্রীলিঙ্গ ধরব। যেমন এখানে প্রথমটায় বলছে দেখো দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস, এখানে দ্য মুনের পর এখানে দেখো হার ব্যবহার করছে মানে তার, নারী হিসেবে ব্যবহার করছে, তাই আমরা দ্য মুনের জন্য শি ব্যবহার করব এবং হ্যাজের জন্য হ্যাজেন্ট, তাই হ্যাজেন্ট শি দিব। এরপরেরটা হলো স্প্রিং হ্যাজ স্প্রেড হার ম্যান্টল অফ গ্রিন, তো এখানে আমরা দিব হ্যাজেন্ট শি, এটা হবে এটার অ্যান্সার। এরপর পিস হ্যাজ হার ভিক্টরিজ ইন দ্য লং রান, এটার জন্য আমরা দিব হলো হ্যাজেন্ট, তারপর পিসের জন্য দিব হলো শি, কারণ এখানে তো হার বইলেই দিছিল এই যে কথাটা। এরপর দেখো 20 নাম্বার রুল হলো কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে ভিন্ন রূপ কোয়েশ্চেন ট্যাগ গঠিত হয়। এখানে দেখো ব্রিটিশ ইংলিশে হ্যাভেন্ট, হ্যাজেন্ট বা হ্যাডেন্ট কোয়েশ্চেন ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাভ 2 চিলড্রেন, এখানে আমরা দিব হ্যাভের জন্য হ্যাভেন্ট, ইউর জন্য দিব ইউ, তাহলে হবে হ্যাভেন্ট ইউ। তারপর হি হ্যাজ এ রিস্ট ওয়াচ, এই জন্য আমরা দিব হ্যাজেন্ট হি। এরপর আই হ্যাড সাম কার্ডস, এখানে দিব হ্যাডেন্ট আই। এরপরটা হলো দে হ্যাভ এ গার্ডেন, এখানে হ্যাভেন্ট দে। এরপর আমেরিকান ইংলিশের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করা হয়, এখানে দেখো হ্যাভ, হ্যাজ এগুলোর জন্য ডোন্ট, ডিডেন্ট, তারপর ডাজেন্ট, ডোন্ট এগুলো ব্যবহার করা হয়। তো এটা আমরা দেখব না আমেরিকানটা, আমরা ব্রিটিশের এইটাই ডাইরেক্ট ভার্ব দিয়ে আমরা লিখে দিব।
এরপর দেখো 21 নাম্বারটা হলো অ্যাফার্মেটিভ যেই স্টেটমেন্ট ওইটার মধ্যে সাবজেক্ট আই এবং অক্সিলারি এম থাকলে ওই ক্ষেত্রে এম নটের জায়গায় এইন্ট না হয়ে আরেন্ট হবে। এখানে এইন্ট হলো একটা নন স্ট্যান্ডার্ড, এটা ব্যবহার করা হয় কথায়, বাক্যে ব্যবহার করা হয় না, তাই আমরা এম নটের জন্য দিব হলো এইটা আর নট বা আরেন্ট। তো আই এম থার্স্টি এখানে কি দেবো আরেন্ট আই। এরপর আই এম প্লেইং এখানে দিব হলো আরেন্ট আই। এরপর 22 নম্বরটা দেখো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ আর যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে কোয়েশ্চেন ট্যাগ উক্ত ভার্ব সহযোগেই গঠিত হয়। এখানে দেখো প্রথমটা হলো আই ওয়াজ সিক, এখানে আমরা দিব ওয়াজেন্ট আই। তারপর এটা হলো দে আর স্টুডেন্টস, এখানে দিব আরেন্ট দে। তারপর শি ইজ নট আ ডক্টর, এখানে দিব ইজ শি। তারপর আই এম বিজি, এখানে আরেন্ট আই। এরপর দেখো 23 নম্বরটা যদি লেট হিম লেট হার বা দে বা লেট আর মান কোন একটা নাম এরকম দিয়ে যখন কোনো কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় তখন ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ ব্যবহৃত হয়। অর্থাৎ লেটের সাথে যদি হিম হার এগুলো থাকে বা শুধু লেট থাকে কোনো বাক্যে তাহলে সেটার জন্য আমরা সরাসরি উইল ইউ ব্যবহার করব। একটু আগে আমরা দেখছিলাম লেটস অথবা লেট আস থাকলে শ্যাল উই, আর শুধু লেট থাকলে হলো উইল ইউ। এরপর 24 নাম্বার হলো কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। অর্থাৎ এইখানে যদি দেখো যে এরকম আছে যে ইফ ইউ কাম আই উইল গো, তাহলে ইফের পরে কমা দেওয়ার পরে যেটুকু থাকবে ওইটুকুর হবে ট্যাগ কোয়েশ্চেন। দেখো এখানে বলছে ইফ ইউ কাম আই উইল গো, তো আমরা আই উইল গো এর ট্যাগ কোয়েশ্চেন করবো, এটাই হলো নিয়ম। তাহলে হবে উন্ট আই, এটার অ্যান্সারটা হলো উন্ট আই। এরপর হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, এখানে হি সেড দ্যাট, এই দ্যাটের আগে যেটুকু থাকবে ওইটুকুর হবে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে ডিডেন্ট হি হবে, কারণ সেড হি সেড এখানে সে পাস্ট ফর্মে একটা কথা বলছে যে সে বলেছিল, এই জন্য হবে ডিডেন্ট হি। এর পরেরটা দেখো কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন এখানে বলছে জনি ইজ ডিসঅনেস্ট বাট, এরকম যদি বাট বা অ্যান্ড যুক্ত থাকে তাহলে আমরা এই যে বাট বা অ্যান্ডের পরেরটুকু যেটা আছে সেটার মধ্যে ট্যাগ কোয়েশ্চেন করব। যেমন এখানে বলছে যে হিজ সিস্টার ইজ অনেস্ট, তাইলে ইজেন্ট হিজ সিস্টার যেহেতু মেয়ে তাই দেব হলো আমরা শি। এরপর দেখো এটা হলো এটার অ্যান্সার। পরেরটা হলো রাহিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল, এখানে হিজ ব্রাদার হলো হি এবং ইজ হলো ইজেন্ট, তাইলে হলো ইজেন্ট হি, এটাই হলো এটার অ্যান্সার। এরপর 26 নাম্বার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট, তারপর উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্প্যানিড বাই ইন এডিশন টু রাদার দেন ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে। অর্থাৎ প্রথম যে সাবজেক্টটা থাকবে সেটার জন্য। এখানে দেখো বলছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা হবে হ্যাজেন্ট হি, কারণ হলো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে কি আছে হি আছে, তাই আমরা দিব ওইটাকে সাবজেক্ট ধরে বা প্রোনাউন ধরে, তাহলে হলো হ্যাজেন্ট ভার্ব হ্যাজেন্ট এবং হিয়ার জন্য দিব আমরা হি। এরপর 27 নাম্বার দেখো নট অনলি বাট অলসো বা নট, তারপর এরকম বাট দিয়ে তারপর আইদার অর নাইদার নর অথবা অর দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হয়। প্রথমটা হলো নট অনলি রাফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, তো এখানে বাট অলসোর পরে যেইটুকু আছে ওইটুকুই আমরা সাবজেক্ট নিব, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে। তার মানে বাট অলসোর পরে যেটা থাকবে সেটা, তাহলে হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরা, তাহলে তারা হলো দে, এই জন্য দিব আর এর জন্য আরেন্ট, তারপর দে এর জন্য দে, এটা হলো এটার অ্যান্সার। তো এই রুলসগুলো যদি তোমরা একটু ভালো করে দেখে থাকো তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ট্যাগ কোয়েশ্চেনে। তো ওই অনুযায়ী আমরা 5টা বোর্ড কোয়েশ্চেন যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো এখানে দিলাম। যেমন প্রথমটা হলো এইটা, এগুলোর অ্যান্সারগুলো আমরা দেখো পাশে আমরা দিয়ে দিয়েছি, সবগুলোর অ্যান্সার আমরা পাশে দিয়ে দিয়েছি। তারপর 2 নাম্বারটা দেখো এই যে এইখানে, এটা একটু দেখো ভালো করে। এরপর আমরা 3 নাম্বার আরও একটা দিছি দেখো, এই যে এইগুলা। 4 নাম্বার আরও একটা দিছি, এই যে এইটা, এগুলা। এরপর লাস্ট 5 নাম্বার দেখো এইটা, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। আমরা 5 নাম্বারটার অ্যান্সারটা আমরা একটু দেখি। প্রথমটা হলো এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, তাহলে এইখানে
এভরিওয়ান যেহেতু সকলকে বলছে তাই আমরা দে দিব, তো দে এর সাথে হয় আর, ইজ থাকলেও আমরা এখানে কি দিব, আরেন্ট দিব, তাহলে হলো আরেন্ট দে, এটা আমরা রুলসে পড়ে আসছি। তারপর উই হার্ডলি ফরগেট, দেখো হার্ডলি থাকলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়, তাই আর নট যুক্ত করব না, তাইলে ফরগেটের জন্য আমরা দিব ডু এবং উইর জন্য দিব উই। এরপর সি নাম্বারটা, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল, এখানে আর এর জন্যও দেবো আমরা আরেন্ট এবং দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবের সকল স্মৃতিগুলো, এই জন্য যেহেতু সকল স্মৃতি বুঝাইছে তাই দেব হলো দে, তাহলে হলো আরেন্ট দে। তারপরটা হলো দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইজ অলওয়েজ হন্টিং আস, এখানে দেখো এই যে ইজের জন্য আমরা দিলাম হলো ইজেন্ট এবং দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড মানে শৈশবের সবচেয়ে মজার যেই মিষ্টি যেই মেমোরিটা ওই একটা বুঝাইছে, এই কারণে আমরা একটার জন্য দিলাম ইট। এরপর হু ফরগেট দিজ মেমোরিজ, এখানে ফরগেট যেহেতু ভার্ব এখানে আমরা দেব ডোন্ট, এবং হু যেহেতু বলছে এখানে যারা যারা বা অনেককে বুঝাইছে এই কারণে আমরা দে দেব, তাহলে হলো ডোন্ট দে, এটাই হলো এটার অ্যান্সার। আশা করি ট্যাগ কোয়েশ্চেনের উপর আর তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা এটা থেকে 5-এ 5ই আনসার করতে পারবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং পরবর্তীতে কোনটা নিয়ে ভিডিও করলে ভালো হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান।